স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। টানা 3 দিনের পতনে পুঁজিবাজারে বেশ অস্থিরতা লক্ষ্য করা যায়। আজ দিন শেষে টার্নওভারও কিন্তু সিগনিফিক্যান্টলি ফল করে, যার কারণে অনেক বিনিয়োগকারীর মাঝে হতাশা কাজ করছে। মার্কেট নিয়ে আমরা একটি কুইক আপডেট দিচ্ছি। আলোচনাটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই শেয়ার নিউজ 24 এই অনলাইন পত্রিকাটির একটি নিউজ আমি শেয়ার করছি। 3 কারণে শেয়ার বাজারে হঠাৎ বড় পতন। ওনারা 3টি কারণকে বেশি গুরুত্ব দিয়েছেন। তবে আমি আপনাদেরকে যেটি এখানে দেখাতে চাইছি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ স্যার, উনি শেয়ার নিউজকে তার সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি এখানে একটি কারণ উল্লেখ করেছেন যে বর্তমান মুদ্রানীতিতে একটা চেঞ্জ আসতে পারে এবং যেটা শেয়ার বাজারকে প্রভাবিত করতে পারে। সো সুদ হার যদি বৃদ্ধি পায়, এটি একটি ফান্ডামেন্টাল চেঞ্জ এবং এটার কারণে মার্কেট ডিসকাউন্ট দিতে পারে, এটা আমি এগ্রি করছি। কিন্তু আমি এখানে ওনার একটি পয়েন্টে ডিসএগ্রি করছি। উনি এখানে আরও উল্লেখ করেন যে বাংলাদেশের শেয়ার বাজারে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগকারীরা অ্যাডজাস্ট করতে পারছে না, তাই ফ্লোর প্রাইস বাতিল করার পরামর্শ দেন তিনি। আসলে আমাদের যে ক্যাপিটাল মার্কেট, এটার যে বর্তমান সমস্যা, এটা নিয়ে বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন ভাবে তারা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখছেন। আপনারাও কিন্তু আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন কোন সমস্যাগুলোকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করছেন, মনে করছেন, আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি এই পয়েন্টটাতে স্ট্রংলি ডিসএগ্রি করছি, এই কারণেই যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যে প্রধান সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লিকুইডিটি। করোনা পর এবং এরপরে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ, এই দুটো ইভেন্টের পর ক্যাপিটাল মার্কেট থেকে কিন্তু সিগনিফিক্যান্টলি লিকুইডিটি আউট হয়ে যায়। লিকুইডিটির একটা বড় আউটফ্লো কিন্তু হয়, যার কারণে বর্তমানে মার্কেট কিন্তু লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে। আর লিকুইডিটি হচ্ছে সবচেয়ে স্ট্রং ড্রাইভার অফ দ্য মার্কেট। মার্কেট কিন্তু পরিচালিত হয় লিকুইডিটি দ্বারাই। লিকুইডিটি যদি ঘাটতি থাকে, লিকুইডিটি সংকট থাকে, তাহলে কিন্তু ফান্ডামেন্টাল কাজ করে না। এবং আপনারা লক্ষ্য করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এখন যে স্ট্রং শেয়ারগুলি, বেশিরভাগ শেয়ারগুলি কিন্তু ফ্লোর প্রাইসে, যেগুলোর এখন কোনো বায়ার নেই। আর কিছু কিছু সিলেক্টিভ স্টক লো পেইড এবং দুই একটি সেক্টরের মুভমেন্টের মাধ্যমে শেয়ার বাজারকে গতিশীল করার একটা চেষ্টা করা হচ্ছে। সো মেইন ড্রাইভিং ফোর্স হচ্ছে লিকুইডিটি, এবং বর্তমানে মার্কেটে লিকুইডিটির একটা বড় ঘাটতি আছে, তারল্যের ঘাটতি। কারণ মার্কেট থেকে কিন্তু ড্রেন হয়ে গেছে প্রচুর মানি এবং এগুলো সাইড লাইনে চলে গেছে এবং এগুলো কিন্তু মার্কেটে ব্যাক করছে না। যদিও আমরা গত 1 মাস 2 মাস ধরে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, কিছু লিকুইডিটি ইনফ্লো হচ্ছে, কিন্তু সেটি সাফিসিয়েন্ট না মার্কেটের জন্য। সো মার্কেট কিন্তু অনেক কারণে পতন হতে পারে। মার্কেটে যদি আমাদের ইকোনমিতে কোনো ফান্ডামেন্টাল বড় চেঞ্জ আসে এবং সেটি যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রেও মার্কেট ফল করতে পারে, মার্কেট কিছুটা ডিসকাউন্ট দিতে পারে। এখন মুদ্রানীতির কারণে যদি ব্যাংক ইন্টারেস্ট বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মার্কেট কিছুটা ডিসকাউন্ট দিতে পারে। অলরেডি মার্কেট ডিসকাউন্ট দিচ্ছে। আসলে ক্যাপিটাল মার্কেটে 2 শ্রেণীর বিনিয়োগকারী থাকে। এক শ্রেণীর বিনিয়োগকারী হচ্ছে ইনফর্মড বিনিয়োগকারী, আর এক শ্রেণীর বিনিয়োগকারী হচ্ছে আনইনফর্মড, লাইক আস, যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী। সো ইনফর্মড যারা বিনিয়োগকারী, তারা কিন্তু অলওয়েজ একটা অ্যাডভান্টেজ নেন। তারা হয়তো আগে থেকে ইনফরমেশন পেয়ে গেছেন, যার কারণে মার্কেট কিন্তু অনেক সময় আমরা দেখি যে ইনফরমেশন আসার আগেই কিন্তু তার রিফ্লেকশন মার্কেটে চলে আসে। সো মুদ্রানীতির কারণে যদি ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ে এবং আমরা যদি পরবর্তীতে জানতে পারি যে ব্যাংক ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে মার্কেট ডিসকাউন্ট দিতে পারে। এছাড়াও দেশের অর্থনীতিতে যদি আরও কিছু চেঞ্জ আসে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে গত 10 বছরে কিন্তু অনেক অ্যাচিভমেন্ট এবং অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সেটার রিফ্লেকশন কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসেনি। সো আমাদের যারা বিশ্লেষক, যারা ক্যাপিটাল মার্কেটে এখন বর্তমানে ফ্লোর প্রাইসকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করছেন, আমি তাদেরকে বলবো যে ক্যাপিটাল মার্কেটে যদি আমাদের যারা নীতি নির্ধারণী মহল, তারা যদি
লিকুইডিটি বাড়ানোর একটা উদ্যোগ নেয় এবং লিকুইডিটি যদি পর্যাপ্ত পরিমাণে থাকে ফ্লোর প্রাইস আর দরকার হবে না, ফ্লোর প্রাইস থেকে শেয়ারগুলো উঠে ওই শেয়ারগুলো কিন্তু তার ইন্ট্রিনসিক ভ্যালু এবং সেই ভ্যালুতেই ফিরে আসবে। এখন অনেক স্টক আছে ভালো মানের যেগুলো ইন্ট্রিনসিক ভ্যালু থেকে নিচে নামার পরও কিন্তু ক্রেতা নেই, যেটার প্রধান সমস্যা হচ্ছে লিকুইডিটি। এছাড়াও অনেকে আবার মাঝে মাঝে বলেন যে আস্থার সংকট। আস্থাটা আসলে তখনই আসবে মার্কেটে যদি লিকুইডিটি পর্যাপ্ত থাকে, তাহলে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন এবং তাদের কনফিডেন্স কিন্তু অটোমেটিক্যালি গ্রো হবে যদি মার্কেট সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এখন আমরা এক নজরে দেখে নিচ্ছি আজকের দিনের মার্কেট চিত্র। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে সূচক 11 পয়েন্টের মতো কমেছে এবং দিন শেষে সূচকের অবস্থান 6298 এবং আমরা টার্নওভার কিন্তু লক্ষ্য করছি সিগনিফিকেন্টলি আজকে ফল করেছে। 669 কোটি টাকার মতো টার্নওভার হয়েছে, যেটি কিন্তু গত কিছুদিনের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা থেকে কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। এটার মূল কারণ হচ্ছে অনেক বিনিয়োগকারী এখন আবার সাইড লাইনে চলে গেছেন এবং মুদ্রানীতির কিছুটা প্রভাব হয়তো মার্কেটে আছে। এছাড়াও লিডিং সেক্টর হিসাবে যে সেক্টরগুলো এখন ভালো পারফর্ম করছিল সেই সেক্টরগুলো কিন্তু একটা পেনিক সেলের কারণে মার্কেট কিন্তু অনেকটা সংকট এবং আস্থা হারায়, যার কারণে আমরা দেখতে পাচ্ছি টার্নওভারেরও কিন্তু একটা ছন্দপতন হয়েছে। সো মার্কেটে অনেকটা হতাশা বিরাজ করছে। এখন আমরা সেক্টর ভিত্তিক যদি আমরা খাত ভিত্তিক মার্কেটের অবস্থান দেখি, আজকের দিনেও বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি সেক্টর নেগেটিভ এবং দুই একটি সেক্টর যেগুলো কিছু সেক্টর আমরা যেগুলো প্লাস দেখছি সেগুলো কিন্তু সিগনিফিক্যান্ট তেমন একটা কন্ট্রিবিউশন মার্কেটে ছিল না। এখানে শুধু ট্রাভেল অ্যান্ড লেজার এই সেক্টরটি শুধু 1.53% প্লাস ছিল, আরগুলো সবই সামান্য সামান্য কন্ট্রিবিউশন ছিল, কিন্তু বেশি মাত্রায় কমেছে ইন্স্যুরেন্স 1.74%, আর জুট কমেছে 0.71%, ইন্স্যুরেন্স সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর এটি কমেছে 70.72%। সো এছাড়াও আরো কিছু কিছু সেক্টর কিছু কিছু করে আমরা মাইনাস দেখতে পাচ্ছি। এখন আমরা টেকনিক্যালি যদি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখি, আমরা এখানে আপনাদেরকে গতকাল বলেছিলাম যে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লাইন সেটি কিছুটা নিচে অবস্থান করছিল এবং আমরা একটি লিডিং ইন্ডিকেটরে আপনাদেরকে দেখিয়েছিলাম গতকাল যে 6303 পয়েন্টে একটি সাপোর্ট ছিল, সেই সাপোর্টটিও কিন্তু আজকে ভেঙে ফেলেছে এবং এখানে এসে ইন্ডেক্স পয়েন্টে যে সাপোর্ট এখানে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো মার্কেট সাপোর্ট এখন 6290 থেকে 6295 এই জোনটাতে এখন একটা স্ট্রং সাপোর্ট আছে, আর এই সাপোর্ট থেকে মার্কেট যদি রিভার্সাল নেয় তাহলে মার্কেট আবার গতিশীল হবে এবং টার্নওভার বাড়বে। যেহেতু এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু লেনদেনও আজ ভাটা পড়েছে। আর উইকলি চার্টে যদি মার্কেটের অবস্থান দেখি, উইকলি চার্টে কিন্তু গতকালকেই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লাইন সেটি ব্রেকডাউন করেছিল। এখন উইকলি চার্টে আমরা স্ট্রং সাপোর্ট দেখতে পাচ্ছি 6283। সো তার আগে এখানে সাপোর্ট আছে ইন্ডেক্স পয়েন্টে, যেটা আমরা অলরেডি মেনশন করেছি ডে চার্টে 6295 থেকে 6290, এখানেও কিন্তু ডে চার্টে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি। আর আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করি প্রাইস অ্যাকশনের সাথে, ভলিউম কিন্তু আজকে অনেকটা কমে গেছে, এটা একটা ভালো দিক। কারেকশনে ভলিউম কমে যাওয়া মানে যেটা আমরা অলওয়েজ বলে থাকি যে সেল প্রেসার হয়তো কিছুটা কমে যাচ্ছে, আজকে কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু অনেকটা কমে গেছে আমরা ভলিউম দেখতে পাচ্ছি। এটা কিন্তু কারেকশনের জন্য ভালো একটি দিক যে সেল প্রেসার কমে যাচ্ছে। এখন কালকে যদি এখানে একটি বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাই ডোজি কিংবা একটা এনগালফিং, তাহলে কিন্তু মার্কেট কিছুটা গতিশীল হবে, আদারওয়াইজ এখানে কিন্তু মার্কেট কয়েকদিন সাইডওয়ে করতে পারে। বিশেষ করে মার্কেটে যদি কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ হয়তো মুদ্রানীতিতে আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট কিছুদিন সাইডওয়ে করতে পারে। তবে মার্কেটের এখানে যে সাপোর্টটি আমরা আপনাদেরকে দেখিয়েছি 6280 লেভেলে কিন্তু ভালো রকমের সাপোর্ট আছে, আশা করছি মার্কেট এখান থেকে ইউটার্ন নেবে। এখন আমরা যদি বিভিন্ন খাতগুলো এক নজরে দেখে নিই, আমরা আইটি সেক্টর গতকালকে এখানে দেখিয়েছিলাম যে এখানে একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে, এটি একটি সাইডওয়ে মুভমেন্ট করছে। আইটি সেক্টর কিন্তু আজকে এখানে সাপোর্ট নিয়েছে, যেটি একটি ভালো দিক, কারণ আইটি সেক্টর একটা স্ট্রং মোমেন্টামে ছিল এবং এই সেক্টরে কিন্তু লেনদেন ভালো হচ্ছিল এবং বিভিন্ন স্টকগুলো প্রাইস অ্যাকশন করছিল। সো এই সেক্টরটি যদি আবার একটা প্রাইস অ্যাকশনে আসে তাহলে মার্কেট কিন্তু আবার একটা ডাইরেকশন খুঁজে পাবে এবং এটি মার্কেটের জন্য কিন্তু সুফল বয়ে আনবে। সো এই সেক্টরটি এখন একটা ভালো পজিশনে, যেহেতু এখানে সাপোর্ট নিয়েছে, এখান থেকে একটা রিভার্সাল করার সম্ভাবনা আছে।
এছাড়া লাইফ সেক্টর নিয়ে আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অলরেডি একটা অ্যানালাইসিস দিয়েছি, তাও এখানে সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু 38%-এর একটি সাইকেল কমপ্লিট করেছে এখানে কারেকশনে, আর এখানে 97 পয়েন্টে যেটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট সেটিকে রেসপেক্ট করেছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে কিছুটা উপর অবস্থান করছে এবং দিন শেষে আমরা সেল প্রেশারও অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছি, বিলো অ্যাভারেজ ভলিউমে টার্নওভার হয়েছে। সো এই সেক্টরটিতে এখনো মোটামুটি একটা স্ট্রেংথ আছে এবং এই সেক্টরটিও রিভার্সাল করার সম্ভাবনা আছে। এখন টেক্সটাইল সেক্টরের অবস্থানও যদি দেখি, টেক্সটাইল সেক্টরে কিন্তু 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর সার্ভাইভ করছে এখনো, আমরা এটি দেখছি বারবার, এটি কিন্তু রিটেস্ট করছে কিন্তু এখানে এসে সাপোর্ট নিচ্ছে। সো এই সেক্টরটিও যদি ঘুরে দাঁড়াতে পারে এবং এই সেক্টরটির কিছু কিছু স্টকে আমরা আজকে মোমেন্টাম লক্ষ্য করেছি, যেমন আলহাজ টেক্সটাইল এবং এআইএল, এই স্টকগুলোতে কিন্তু এখন কিছুটা প্রাইস অ্যাকশন দেখা যাচ্ছে। সো আরও কিছু স্টক যদি উঠে আসে এই সেক্টরটিও ভালো করবে। এখন আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান যদি দেখি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু কিছুটা উইকনেস এখানে শো করেছে। এখানে ডে চার্টে কিন্তু তার যে সাপোর্টগুলো ছিল কিন্তু একটা একটা করে অনেকগুলো সাপোর্ট কিন্তু ভেঙে গেছে। এখন এটি লাস্ট যে সাপোর্টটি ছিল সেটি ছিল 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট এবং এই সাপোর্টটিও কিন্তু ভেঙে অনেকটা নিচে অবস্থান করে। এখন আমরা উইকলি চার্টে যদি সাপোর্ট পয়েন্টগুলো দেখি, উইকলি চার্টে একটি ব্যাপার আমরা লক্ষ্য করছি, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। এখন দেখা যাক এই সেক্টরটি যদি এইখান থেকে রিভার্সাল নেয় তাহলে হয়তো এই সেক্টরটি আবার একটা প্রাইস অ্যাকশনে যাবে। আর আমরা যদি ডে চার্টে ভলিউম দেখে নিই, ভলিউম কিন্তু অনেকটা কমে গেছে, সেল প্রেশার অনেকটা কমে গেছে। এখানে যে হিসাবে আমরা প্রাইস অ্যাকশন দেখছি সেই অনুপাতে কিন্তু ভলিউম নেই, এখানে একটা ডিসক্রিপেন্সি, প্রাইস অ্যাকশনের সাথে ভলিউমের একটা ডিসক্রিপেন্সি আছে। সো এই সেক্টরটিও কিন্তু আবার ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখে নিচ্ছি কুইকলি ডে চার্টে ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। ফার্মাসিউটিক্যাল সেক্টরও কিন্তু মোটামুটি একটা স্ট্রেংথ ধরে রেখেছে, এটি কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল কিন্তু আজকে ডে এন্ডে আবার কাম ব্যাক করতে পেরেছে। সো এটি একটি ভালো দিক। এটি এখন সাপোর্ট বর্তমানে 404, সো এখন 404 এর কিছুটা উপরে অবস্থান করছে। এখন যদি এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে যায়, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল সেক্টর যদি 405 এটি ক্রস করে তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আমরা একটা স্ট্রং প্রাইস অ্যাকশন দেখতে পাবো এবং এই সেক্টরটিও যদি উঠে আসে এটিও কিন্তু মার্কেটকে পজিটিভভাবে প্রভাবিত করতে পারবে এবং একটা অনেকটা কন্ট্রিবিউশন রাখবে। এছাড়া যদি আমরা সিমেন্ট সেক্টরের ডে চার্ট দেখি, সিমেন্ট সেক্টর কিন্তু কিছুটা আপ ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি কিন্তু এখন আবার 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি একটু স্লো হয়ে গেছে। সো সিমেন্ট সেক্টর এখন 91-এ যদি আবার ঘুরে দাঁড়াতে পারে আবার কিছুটা গতিশীল হবে এবং এই সেক্টরের কিছু কিছু স্টক আবার পারফরমেন্স করতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে এবং এই মার্কেটের বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।